প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি সুমাইয়া ইসলাম, লেকচারার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। তো আজকে দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের ক্লাস নিব। তো আমরা পড়ছিলাম চতুর্থ অধ্যায় বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন। তো সেই পাঠের ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাঠ 4 ফরাইজি আন্দোলন ও হাজী শরীয়তুল্লাহ। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মুক্তিযোদ্ধা কলেজ রুদ্রপুর যশোর অনলাইন ক্লাসে। আমরা আজকে ক্লাস শুরু করব এখনই। তো তার আগে আমি একটা কথা বলতে চাই যে আজকে টপিক শুরু করার আগে যে ইংরেজরা যখন আমাদের এই দেশে তাদের শাসন প্রতিষ্ঠা করে বা তাদের শাসন প্রতিষ্ঠিত হয়, তো এরপরে তাদের শাসনটা মূলত ছিল শাসনের আড়ালে একটা শোষণ ব্যবস্থা। তো এই শোষণ ব্যবস্থাটা থাকার কারণে বিভিন্ন সময় এই বাংলার কিংবা এই ভারত উপমহাদেশের বিভিন্ন ব্যক্তিত্ব বিভিন্ন সময় তাদের প্রতিবাদ জানায় তাদের শোষণের বিরুদ্ধে। তো এরকম ধারাবাহিকভাবে আমরা বেশ কিছু প্রতিবাদের কাহিনী বা প্রতিবাদের ইতিহাস আমরা এখানে পাবো। তো তারই ধারাবাহিকতায় আমরা প্রথমেই এই ফরাইজি আন্দোলনটা আমরা দেখতে পাই, যা হয়েছিল হাজী শরীয়তুল্লাহর মাধ্যমে। তো এই ফরাইজি আন্দোলনটার পরিচয় দেওয়ার আগে যে এই আন্দোলনের যে সূচনা যিনি করেছিলেন অর্থাৎ আন্দোলনের নেতা, তো তার সম্পর্কে তার পরিচিতি সম্পর্কে আমরা একটু জানবো যে এই হাজী শরীয়তুল্লাহ কে ছিলেন। হাজী শরীয়তুল্লাহর যদি আমরা তার ব্যাপারে বলতে যাই তাহলে মূলত তিনি ছিলেন একজন ধর্মীয় সংস্কারক বা সমাজ সংস্কারক। ধর্মীয় একটা ধর্মকে ভিত্তি করে তিনি সমাজকে সংস্কার করতে চেয়েছিলেন। তো আমরা সেই হিসেবে একজন ধর্মীয় বা সামাজিক ব্যক্তিত্ব বলতে পারি, এবং তার ফলশ্রুতিতে পরবর্তীতে তার সাথে একটা রাজনৈতিক মাত্রা যোগ হয়, ফলে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও আত্মপ্রতিষ্ঠা করেন। তো হাজী শরীয়তুল্লাহ 1781 সালে ফরিদপুর জেলায় এই মাদারীপুর মহকুমার শ্যামাইল গ্রামে জন্মগ্রহণ করেন। আর তার জন্মগ্রহণ করা তার যে বংশ ছিল সেই বংশটা তালুকদার বংশ। তার পিতা ছিলেন আব্দুল জলিল তালুকদার। তো এখানে এই হাজী শরীয়তুল্লাহর জীবন বা তার পুরো জীবনটা কোনো সহজভাবে চলেনি, কিংবা তিনি শুধুমাত্র এই দেশের গণ্ডির ভেতরেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি এই দেশের বাইরেও তার জীবনের বেশ একটা বড় সময় কাটিয়েছিলেন। আমরা বলতে পারি যে তিনি অনেক ছোটবেলায় 18 বছর বয়সেই তিনি হজব্রত পালন করার উদ্দেশ্যে মক্কা গমন করেন, অর্থাৎ আরব দেশে গমন করেন, এবং সেখানে যাওয়ার পর প্রায় 19 বছর আমরা দীর্ঘ সময়ই বলতে পারি। তো 19টি বছর তিনি সেখানে অতিবাহিত করেন। তো এই 19 বছর ওখানে অতিবাহিত করার সময় এই দীর্ঘ সময়ের মধ্যে তিনি বেশ কয়েকজন শিক্ষা গুরু কিংবা শিক্ষা কেন্দ্রের সাথে সম্পৃক্ত হন এবং সেখানে শিক্ষা লাভ করেন। বিভিন্ন মতবাদে তিনি দীক্ষিত হন। সেই সূত্র ধরে প্রথমে আমরা দেখতে পাই যে তিনি একজন হানাফি শাস্ত্রবিদের কাছে থাকেন এবং তার কাছ থেকে তিনি কাদেরিয়া মতবাদে দীক্ষিত হন। তো এরপরে তিনি বেশ কিছু শিক্ষা কেন্দ্র থেকে শিক্ষা গ্রহণ করেন এবং শেষ পর্যায়ে তিনি একজন শিক্ষাগুরুর অধস্তনে থেকে তিনি শিক্ষা লাভ করেন। তিনি ছিলেন সেখানকার তৎকালীন আরবের একজন ধর্মীয় সংস্কারক বা সমাজ সংস্কারক ছিলেন তিনি। আর তার নাম ইবনে আব্দুল ওয়াহাব। তো ওয়াহাবের নেতৃত্বে তিনি এই ওয়াহাবি মতবাদ বা ওয়াহাবি আন্দোলনের তিনি দীক্ষিত হয়ে ওঠেন। তো সেখান থেকেই তিনি এই ওয়াহাবি আন্দোলনের প্রতি একটা তার আকর্ষণ জন্মায় বা আন্তরিকতা তৈরি হয়, এবং পরবর্তীতে তার যে প্রতিষ্ঠিত যে এই শরীয়ত সম্মত বা এই ফরজ নিয়ে যে আন্দোলন বা সমাজ সংস্কার করে, তা অনেকটাই এ থেকে অনুকরণ করা বা এখান থেকে অনেক বেশি অনুপ্রাণিত হয়ে এই আন্দোলনে তিনি যান। তো এখানে এই ছিল তার শিক্ষার সময়সীমা বা শিক্ষার সময়টা।
তো তিনি দেশে ফিরে আসেন হচ্ছে 1818 সালে, এবং দেশে ফিরে আসার পরে তিনি এই সমাজ সংস্কারে মন দেন। এর কারণ হচ্ছে যখন তিনি দেশের বাইরে ছিলেন তখন তিনি সেই আরবে অনেক বেশি ইসলামী আইন বা ইসলামী শরিয়া ভিত্তিক তিনি সমাজ ব্যবস্থাটা দেখতে পান। তিনি বাংলাদেশে বা এই বাংলায় ফিরে আসার পরে তিনি এখানে অনেক বেশি অসামঞ্জস্য বা ধর্মের বহির্ভূত অনেক বিষয়গুলো তার চোখে পড়ে, এবং এখানে তিনি দেখতে পান যে সাধারণ জনসাধারণের মধ্যে এখানে ইসলামের সাথে অনেক বিদআত কিংবা অনেক ধর্মীয় গোঁড়ামি কুসংস্কার এগুলো প্রবেশ করেছে। আর তিনি এই সাধারণ মানুষের ভেতর থেকে এই সমস্ত জিনিসগুলো ধর্মীয় বিদআত কিংবা কুসংস্কার দূর করার প্রয়াস পান, এবং তিনি এই আন্দোলনটা শুরু করেন। এখন আমরা বলবো যে এই ফরায়েজি আন্দোলনটা মূলত কি ছিল। এই ফরায়েজি আন্দোলনটা হচ্ছে মূলত এটা ফরজ কাজগুলোকে কেন্দ্র করে, অর্থাৎ এই আমাদের ইসলামে যে ফরজ বিষয়গুলো আছে সেই ফরজ বিষয়গুলোকে, অর্থাৎ মানে ফরজ জিনিসটা কি, ফরজ হচ্ছে অবশ্যই করণীয় বা অবশ্যই পালনীয়, অর্থাৎ আমাদের ধর্মে যে অবশ্যই করণীয় বিষয়গুলো আছে কোরআন বা হাদিস অনুসারে সেগুলোকে আমাদের জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে সেগুলোকে আত্মস্থ করা, এবং আমাদের সাধারণ মানুষের জীবনে বা তৎকালীন সাধারণ মানুষের জীবনে যে বিদআত কিংবা কুসংস্কারগুলো প্রবেশ করেছিল বা সেগুলো সম্পৃক্ত ছিল তাদের জীবন বা লাইফস্টাইল থেকে সেগুলোকে দূরীভূত করা। তো এইটাই হচ্ছে ফরায়েজি আন্দোলনটা, অর্থাৎ এই মতবাদে মানুষকে দীক্ষিত করা বা তাদেরকে যে একটা পিওর একটা মূল ধারা ইসলামের, সেই মূল ধারায় সবাইকে ফিরিয়ে নিয়ে আসা, তাদের জীবন থেকে বা তাদের জীবন যাপন থেকে এই ইসলামের বিদআতগুলোকে দূর করা। যাই হোক, তো এই আন্দোলনটা মূলত হয়েছিল হচ্ছে শ্রমিক শ্রেণী, অর্থাৎ যারা কিনা কাজ করে খেটে খাওয়া মানুষ তাদেরকে কেন্দ্র করে। এর মধ্যে ছিলেন হচ্ছে কৃষক শ্রেণী, ছিল শ্রমিক শ্রেণী, তারপর বিভিন্ন জায়গায় মানে প্রজা থেকে শুরু করে যারা যেখানে যে কাজেই নিয়োজিত ছিল সেই সাধারণ মানুষদের কেন্দ্র করে তাদেরকে নিয়ে এই আন্দোলনটা গড়ে ওঠে, আর তাদের মাঝে এই আন্দোলনটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তো এই আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে আমরা জানবো। এই আন্দোলনের মূল উদ্দেশ্য আমরা দুটো বলতে পারি। প্রথম উদ্দেশ্য হচ্ছে এই সাধারণ মানুষের জীবনে ধর্মীয় যে ব্যাপারগুলো, ধর্মীয় বিষয়গুলোকে পিওর করা, অর্থাৎ খাঁটি করা, অর্থাৎ এই ধর্মকে কেন্দ্র করে যে সব কুসংস্কার বা বিদআতগুলো এই বাংলাদেশে সাধারণ মানুষের জীবনে প্রবেশ করেছিল সেগুলোকে দূরীভূত করে সেই যে খাঁটি মুসলমান বা খাঁটি যে ধর্ম বা মৌলিকতা যে বিষয়গুলো ছিল সেগুলোকে ধারণ করাই ছিল এইটার প্রথম উদ্দেশ্য। আর দ্বিতীয় উদ্দেশ্য ছিল হচ্ছে এই দেশ থেকে এই ইংরেজদের শাসনকে বিতাড়িত করা বা ইংরেজদেরকে বিতাড়িত করা। তো এখান থেকে এটা ছিল হচ্ছে মূল কারণ। তো এর সাথে এই কারণগুলোর পিছনেও কিছু কারণ ছিল, যেমন এই দেশে যখন কিনা ইংরেজদের শাসন প্রচলিত হয় বা ইংরেজরা শাসন করে, তো সেই শাসনের সময় তারা এই অনেকটা তাদের দেশের যে আইন, তাদের দেশের যে নিয়ম কানুন সেগুলো এখানে মানতে শুরু করে। তো তা থেকে দেখা যায় যে তারা এই প্রজাদের উপর অন্যায় অত্যাচার বা নিপীড়ন শুরু করে, আর সেখান থেকে বাঁচতে অনেক সময় এই প্রজারা অন্যায় পথ বা অনৈতিক পথ বা এই একটা তারা এই প্রবঞ্চনা করতে বাধ্য হয় একরকম। তো এতে করে তাদের জীবনে যে ইসলাম থেকে বহির্ভূত হয়ে যাওয়া বা ইসলাম ত্যাগ করা বা ইসলামের যে বিশেষ বৈশিষ্ট্যগুলো থেকে তারা বেরিয়ে যাচ্ছিল, তো সেই বৈশিষ্ট্যগুলো আবার তাদের জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য এই একটা ইসলামী শাসন প্রয়োজন ছিল, যেটা কিনা এই ইংরেজদের শাসনের মাধ্যমে সম্ভব হচ্ছিল না। তাই হাজী শরীয়তুল্লাহ মনে করেন যে এখানে ইসলামী রাষ্ট্র গঠন করা দরকার, বা শাসক শ্রেণী যদি ইসলামী মনের হয় বা শাসক শ্রেণী যদি মুসলিম হয়, তাহলেই কেবল এই ইসলামী রাষ্ট্র গঠন করা সম্ভব এবং সবাইকে ইসলামের পথে আবার ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। সেই জন্যই তারা এই ইংরেজ শাসনের বিরোধিতা করে। তো এখানে যে আরো ছোট ছোট আরো বেশ কিছু কারণ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে এই মানুষের মাঝে তাদের যে পিওর ইসলামটা বা খাঁটি ধর্মটা বা ধর্মের যে মূল বিষয়বস্তু সেগুলোকে প্রবেশ করা, সব ধরনের ফরজ কাজগুলোকে বাধ্যতামূলক করা, তারপর হচ্ছে এই যেখানে
যে ইসলামের যে পুরনো ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যকে আবার পুনরুদ্ধার করা বা প্রকৃত ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, তারপরে ইসলাম পরিপন্থী যে বিদাত কিংবা কুসংস্কারগুলো ছিল সেগুলো পরিত্যাগ করা, তারপর মুসলমানদের অধিকার। তো এখানে একটা ব্যাপার বলতে হয় যে এই ফরাইজি আন্দোলন বা হাজী শরীয়তুল্লাহর আন্দোলনটা কিছুটা সাম্প্রদায়িক, কিছুটা না অনেকটাই সাম্প্রদায়িক ছিল, কারণ এখানে হিন্দুদের বা অন্য ধর্মের মানুষের অধিকার কিংবা তাদের বিষয়ে কোনো কিছু বলা হয়নি, তাদের নিয়ে কোনো চিন্তা ভাবনাও করা হয়নি। এখানে শুধুমাত্র মুসলমানদের জন্য বা মুসলমানদের কেন্দ্র করেই এবং তাদের অধিকার কর্তব্য এইসব নিয়েই মূলত এই আন্দোলনটা করা হয়েছিল। তো মুসলমানদের ধার্মিক এবং নৈতিক যে বোধ তৈরি করা সেগুলো এটার উদ্দেশ্য ছিল। আবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিংবা জমিদার শ্রেণী যারা ছিল, যারা সাধারণ মানুষের উপর উৎপীড়নের কারণে সাধারণ মানুষ এই বিভিন্ন বঞ্চনার শিকার হয় বা সাধারণ মানুষ ধর্ম থেকে সরে যাচ্ছিল, তো তাদের বিরুদ্ধেও একটা প্রতিবাদের একটা উদ্দেশ্য ছিল এই আন্দোলনের। তো এখন এই ফরাইজি আন্দোলনের কেন্দ্র বা এর বিস্তৃতিটা কই ছিল সেই ব্যাপারে জানবো। যে আন্দোলন যেহেতু হাজী শরীয়তুল্লাহ ফরিদপুরের অধিবাসী কিংবা ফরিদপুরকে কেন্দ্র করেই প্রথমে এই আন্দোলনটা শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই ফরিদপুরের আশেপাশে অর্থাৎ ঢাকা, ময়মনসিংহ বা বরিশালের অংশ নিয়ে প্রায় বাংলাদেশের একটা বিশাল একটা বিস্তৃত অঞ্চল নিয়ে এই আন্দোলনটা শুরু হয় এবং এখানকার যত মেহনতি মানুষ আছে, যারা শ্রমিক শ্রেণী, শ্রমিক, কৃষক, প্রজা বা অন্যান্য জায়গায় যারা খেটে খাওয়া মানুষ ছিল, তাদের মাঝে এই আন্দোলনটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তো এখানে জনপ্রিয়তা অর্জন করার একটা কারণও ছিল, কারণ এরাই হচ্ছিল ইংরেজদের দ্বারা সবচেয়ে বেশি শোষিত বা সবচেয়ে বেশি নিপীড়িত। তো তাদের হাত থেকে বাঁচার জন্য যখন দেখা গেল যে একজন নেতা তাদেরকে এইভাবে আহ্বান করছে বা তাদের অধিকার আদায়ের কথা বলছে, তখন সবাই এটাকে খুব স্বাভাবিকভাবে বা খুব সাদরে গ্রহণ করে। তো ফরাইজি আন্দোলনের প্রকৃতি সম্পর্কে আমরা একটু জানবো যে এই ফরাইজি আন্দোলনের মাধ্যমে মূলত কি করতে চাওয়া হয়েছে বা ফরাইজি আন্দোলনটা মূলত কি ছিল। ফরাইজি আন্দোলনটা ছিল হচ্ছে একটা প্রয়াস বা একটা চেষ্টা, মানুষের মধ্যে অন্য ইসলামিক কার্যকলাপগুলো থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা এটা ছিল। তো আমরা বলতে পারি যে তৎকালীন যুগে এই বাংলাদেশে বা ভারত উপমহাদেশে পীরবাদের বেশ একটা জনপ্রিয়তা ছিল ওই সময়। তো এখানে পীরবাদীরা তাদের কবর পূজা কিংবা এই কি বল পীর পূজা এই ধরনের কাজগুলো করে যেত। তো ওই সময় দেখা যেত যে কবরে সিজদা দেয়া কিংবা এই তাদের বিভিন্ন পূজা করা হতো, একটা ওই কলা পাতার মধ্যে প্রদীপ ভাসিয়ে দেওয়া হতো, এই ধরনের অনেক রিচুয়ালগুলো ছিল। তো এর মধ্যে এইগুলো মানে এই ধরনের কার্যাবলীগুলো বন্ধ করার চেষ্টা করা হয় এবং এতে করে একটা বিরূপ ফল ঘটে যে এই পীরবাদীদের একটা চক্ষুশূল হয়ে যায় এই আন্দোলনকারীরা। তো ইংরেজ তার আবার আরেকটা প্রকৃতি হচ্ছে ইংরেজ শাসনের বিরোধিতা করা, অর্থাৎ এই যে একটা গণজাগরণমূলক বলবো বা ধর্মীয় যে আন্দোলনই হোক, মানে এই আন্দোলনকারীরা ইংরেজদের বিরুদ্ধে সরাসরি তাদের প্রতিবাদটা করতে সক্ষম হয়। তো এই ইংরেজদের শাসনের বিরোধিতা করে এরা চেয়েছিল যে তার এই দেশ শাসনের জন্য নিজেদের ধর্মের অর্থাৎ মুসলিম শাসন প্রতিষ্ঠা করা বা মুসলিম শাসক গোষ্ঠী তৈরি করা। যা হোক, তারপর ফরাইজিদের সাথে অন্য ধর্ম মতবাদের যে অর্থাৎ পীরবাদীদের একটা ব্যাপক একটা দ্বন্দ্ব তৈরি হয় এখানে। তো পীরবাদীরা তা বলতে থাকে যে এই ফরাইজি আন্দোলন বা হাজী শরীয়তুল্লাহ সে মূলত ইসলামকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র করছে। এই নিয়ে ইসলামী দুটি দলের মধ্যে একটা সংঘর্ষ বা সাংঘর্ষিক কার্যকলাপ শুরু হয়। তো এখানে আমরা দেখতে পাই যে মাওলানা শাহ কেরামত আলী জৌনপুরী সে তার সাথে মূলত এই সংঘাতটা খুব জোরদার হয় এবং এখানে
যে একটা ব্যাপার ছিল, আমরা পীরবাদের যে একটা ব্যাপার প্রথমে বলে এসেছি, তো ওখানে একটা ব্যাপার স্কিপ করা হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এই তৎকালীন সময় যে পীর মুরিদ একটা সম্পর্ক ছিল, পীরকে যে মান্য করবে বা তার যে শিক্ষার্থী তাকে মুরিদ বলা হয়। তো এই পীর মুরিদ সম্পর্ক থেকে তিনি এটাকে নাম দেন হচ্ছে ওস্তাদ এবং শাগরেদ। আমরা এখানে ওস্তাদ হচ্ছে শিক্ষক এবং শাগরেদ হচ্ছে শিক্ষার্থী। তো এখানে নামটা পরিবর্তন করা হয় এবং কার্যাবলীগুলো পরিবর্তন করা হয়। তো এই ফরাইজি আন্দোলনে যারা ছিল, অর্থাৎ এই ফরাইজি আন্দোলনের যে সদস্যবৃন্দ ছিল, তারা অনেকটা ধর্মীয় মতাদর্শে এক ছিল, কর্ম মতাদর্শে এক ছিল এবং তারা একে অপরের প্রতি অনেক সৌহার্দ্যপূর্ণ ছিল। তাদের মধ্যে অনেক ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক বজায় ছিল। তারা একে অপরের সাথে খুব আন্তরিকতার সম্পর্ক বজায় রেখেছিল। পঞ্চায়েত, এই ফরাইজি আন্দোলন অর্থাৎ হাজী শরীয়তুল্লাহ পঞ্চায়েত ব্যবস্থার প্রচলন করেন। এখানে এই যেহেতু আমরা বলছি যে তাদের উদ্দেশ্য ছিল হচ্ছে ইংরেজদেরকে বিতাড়িত করা বা ইংরেজ শাসনকে নির্মূল করা, তো সেখানে একটা নতুন একটা শাসন তাদের প্রতিষ্ঠা করা খুবই প্রয়োজন ছিল। আর সেই সূত্র ধরেই দেখা যায় যে তাদের একটা খিলাফত ব্যবস্থা সরাসরি না, এখানে হচ্ছে একজন সবাই মিলে একটা ইয়ের মতো কি বলে, একটা গণতন্ত্রের মতো একটা ভোটাভুটির ব্যাপার ছিল। তারা তাদের মধ্যে থেকে একজন প্রতিনিধি নির্বাচন করতেন, তারপর তারা মিলে আবার একজন পীর খলিফা নির্বাচন করতেন। তো এইভাবে হচ্ছে তাদের নেতা নির্বাচিত হতো। তো এখানে তারা যে ইংরেজদের যে ব্যবস্থাটা ছিল, অর্থাৎ রাজতন্ত্র বা আমরা বলবো যে আমাদের জমিদার প্রথা, সেটাকে তারা পুরোপুরিভাবে অস্বীকার করে, অমান্য করে এবং সেখান থেকে তারা গণতন্ত্রও ঠিক না বলা যায় না, একটা ইসলামী শাসন ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করতে প্রয়াস পায়। তো এখানে এই পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তনের সাথে সাথে এখানে বেশ কিছু সমস্যা তৈরি হয়। তো এই দেখা যায় যে এই বাংলাতে যারা জমিদার শ্রেণী ছিলেন, তাদের এই কি বলে ফরাইজি আন্দোলনের সদস্যরা একটা চক্ষুশূল হয়ে দাঁড়ায়, যেহেতু তারা জমিদার শ্রেণী বা ইংরেজ শাসনের বিরোধিতা করছিল। তো তাদের বিভিন্নভাবে তারা জমিদার শ্রেণীর কাছে বা ইংরেজদের কাছে নিপীড়িত হতে থাকে। একসময় এই অত্যাচারের মাত্রা অনেক বেশি হয়ে যায়, সহ্যের বাইরে চলে যায়। তো তখন হচ্ছে এই ফরাইজি আন্দোলন বা ফরাইজি নেতারা একটা লাঠিয়াল বাহিনী গঠন করে তাদের সুরক্ষার জন্য, অর্থাৎ এই লাঠিয়াল বাহিনীর মাধ্যমে তারা এই নিজেদেরকে নিরাপত্তা দিতে সম্মত হয়। আর এই যে আন্দোলনটা শুরু হয়েছিল হচ্ছে হাজী শরীয়তুল্লাহর মাধ্যমে, এরপরে এই আন্দোলনটা গতি প্রবাহিত হয় এবং পরবর্তীতে নেতৃত্ব নেন হচ্ছে দুদু মিয়া। দুদু মিয়া ছিলেন হচ্ছে হাজী শরীয়তুল্লাহর পুত্র এবং দুদু মিয়া পর্যন্ত এই নেতৃত্ব কিংবা এই আন্দোলনটা বেশ শক্তিশালী পর্যায়ে ছিল। এর পরবর্তীতে অনেকটা মন্থর গতি চলে আসে এবং এরপরে তার পুত্র নয়া মিয়া এবং তার পরবর্তীতে তার ভাই সৈয়দ উদ্দিন আহমেদ এর নেতৃত্ব ধারণ করেন বা এর নেতৃত্ব দেন। তো 1947 সালে যখন কিনা ভারতকে স্বাধীনতা প্রদান করে ব্রিটিশরা, অর্থাৎ এই পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয়, সেই পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হওয়ার পরে তারা খুবই খুশি হয় এবং এই পাকিস্তানকে তারা বলে যে দারুল ইসলাম বা শান্তির শহর। তো ইসলামী একটা নাম দেওয়া হয়, তাকে দারুল ইসলাম ঘোষণা করা হয়। তো এখানে আরেকটা কথা বলা বাঞ্ছনীয়, সেটা হচ্ছে ইংরেজদের শাসন যে পর্যন্ত থাকবে, মানে তাদের এই আন্দোলন বা তাদের যে একটা গোষ্ঠী শুরু করার সময় এটা বলা হয়েছিল যে পর্যন্ত ব্রিটিশরা শাসন ক্ষমতায় থাকবে সেই পর্যন্ত তারা জুমার নামাজ পড়বে না, ঈদের নামাজও পড়বে না, এটা নিষেধ করা হয়েছিল। তো যখন কিনা পাকিস্তান রাষ্ট্রের সূচনা হয়, অর্থাৎ এই 1947 সালে যখন পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয়, তখন থেকে তারা আবার তাদের জুম্মার নামাজ এবং তাদের ঈদের নামাজ আবার শুরু করে বা তারা অনুমতি পায়।
এখানে আমরা ফরাজি আন্দোলনে সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে এটা প্রথম দিকে যদিও একটা ধর্মীয় আন্দোলন বা একটা সামাজিক সংস্কারের একটা আন্দোলন রূপে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাতে এই রাজনৈতিক মাত্রা বা ব্রিটিশ বিরোধী একটা কার্যাবলী শুরু হওয়ার মাধ্যমে এতে একটা রাজনৈতিক মাত্রা তৈরি হয় এবং এটা ধর্মীয় কিংবা সামাজিকতার পাশাপাশি একটা রাজনৈতিক আন্দোলন বা রাজনৈতিক একটা সংস্কারেও এটা রূপ ধারণ করে। তো এই ফরাইজ আন্দোলনটা ছিল হচ্ছে মূলত এই ব্রিটিশ শাসন চলাকালীন অবস্থায় যতগুলো প্রতিবাদ বা যতগুলো আন্দোলন হয়েছিল তার প্রথম একটি ধাপ ছিল এই ফরাইজি আন্দোলন। এই আন্দোলনের প্রাপ্তি আমরা সরাসরি ওইভাবে কিছু বলতে পারবো না যে এই আন্দোলনের মাধ্যমে ইংরেজরাও বিতাড়িত হয়ে চলে যায় নাই, এই ভারত থেকে তারা দূর হয়ে যায় নাই, আবার কি বলে এটা তারা পুরোপুরিভাবে একটা ইসলামী রাষ্ট্র হিসেবেও গঠন করতে পারেনি। তবে এটার সবচেয়ে বড় যে প্রাপ্তিটা ছিল সেটা হচ্ছে মানুষের মনে তারা একটা স্বাধীনতা বোধ, একটা নিজেদের একটা ব্যক্তিত্ব বোধ কিংবা নিজেদের একটা জাতি সচেতনতা সেটা তৈরি করতে সক্ষম হয় এবং এটা পরবর্তী মানুষকে আরো সচেতন হতে, আরো সাহসী হতে আর উদ্বুদ্ধ করে। এবং এরই সূত্র ধরে পরবর্তীতে আমরা দেখতে পাই যে সিপাহী না তার আগে হচ্ছে তিতুমিরের বিদ্রোহ করে, সিপাহী বিদ্রোহ হয় এবং পরবর্তীতে আরো অনেক সংস্কার আন্দোলন হয়। তো এইভাবেই এই দেশ বা এই ভারত উপমহাদেশ বাংলাদেশ তারা স্বাধীনতার পথে এগিয়ে যায়। তো এই ফরাইজি আন্দোলনটা ছিল সেই স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। যা হোক, আমরা আজকে ফরাইজি আন্দোলন সম্পর্কে জানলাম, আশা করি সবার উপকারে আসবে। তো সবাই ভালো থাকবে, আমরা আবার আগামী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।